হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে আমরা কথা বলবো রাটচাসান সিনেমাটাকে নিয়ে। সিনেমাটার একটা রেট্রোস্পেক্টিভ অ্যানালিসিস করব। এবার এই সিনেমাটা আমি দ্বিতীয়বারের জন্য গতকাল দেখলাম। প্রথম দেখেছিলাম আমি 2019 সালে, এবং বাই দ্য ওয়ে একটা ফ্যাক্ট, আমার এটা দ্বিতীয় ইউটিউব চ্যানেল। আমার প্রথম ইউটিউব চ্যানেল আমি 2019 সালে করেছিলাম, হাতে গোনা কয়েকটাই ভিডিও বানাতে পেরেছিলাম, তারপরে বিভিন্ন কারণে স্টপ করে দিতে হয়। তো সেখানকার প্রথম ভিডিও ছিল রাটচাসান, তো সেটাও দেখতে পারেন, আমি লিঙ্ক দিয়ে দেবো। এবং আমি গতকালও দেখলাম, এবং দেখে আমার যেটা মনে হলো যে এখন যদি কোনো মানুষ এই সিনেমাটাকে 2024 সালে এসে দেখে প্রথমবারের জন্য, ইট ইজ অ্যাকচুয়ালি ভেরি ডিফিকাল্ট টু অ্যাপ্রিসিয়েট দ্য ফিল্ম ফুললি। কারণ এরকম একটা আভান্ট গার্ড, ইন্ডিপেন্ডেন্ট স্পিরিটের, গ্রিটি রিয়েলিস্টিক একটা সাইকোলজিক্যাল থ্রিলার 2018 সালে আসছে, সেটা সেই সময় দাঁড়িয়ে যতটা অ্যাপ্রিসিয়েট করা যায় এখন। কারণ এটার মেন কারণ যেটা, সেটা হচ্ছে উই আর ফ্লাডেড উইথ থ্রিলার্স নাও। এখন বিশেষ করে ওটিটি আসার পরে, এবং ইন্ডিয়ান ওটিটিতে তো 90% সিনেমাই বা ওয়েব সিরিজই থ্রিলার হয় সাম ফর্ম অফ। তো অ্যাকচুয়ালি ইট ইজ ডিফিকাল্ট টু অ্যাপ্রিসিয়েট রাটচাসান ফুললি, হাউ avant garde it was when it was released। কারণ কয়েক বছর আগে ওটিটি আসার আগেও থ্রিলার প্রায় হতো না বললেই চলে। তো সিনেমাটাকে নিয়ে আলোচনা করব, সিনেমাটার পজিটিভ নেগেটিভস। এটা একটা ক্যাজুয়াল লেড ব্যাক একটা অ্যানালিসিস হবে। তো রাটচাসান সিনেমাটা কি অরিজিনাল সিনেমা পুরোপুরিভাবে? না। এই সিনেমাটার মধ্যে আপনি অনেকগুলো বিদেশি থ্রিলারের, ফেমাস ওয়েল নোন থ্রিলারের ছাপ পাবেন। সেটা মেমোরিজ অফ মার্ডার হোক, সেটা সাইকো হোক, সেটা জোডিয়াক হোক, সেটা সাইলেন্স অফ দ্য ল্যাম্পস হোক, এবং সেটা বিভিন্নভাবে, সেটা অ্যাস্থেটিকভাবে হতে পারে, সেটা কোনো প্লট পয়েন্ট ওয়াইজ হতে পারে, সেটা যে ক্যারেক্টারগুলোর মাইন্ড স্পেস আছে সেগুলোকে কেন্দ্র করে হতে পারে। বাট এই সিনেমাটা যেটা সাকসেসফুলি করতে পারে, এবং যেটা তার আগে দৃশ্যমও করতে পেরেছিল, সেটা হচ্ছে একটা ফরেন কনসেপ্ট বা একটা আইডিয়া যেটা ইন্ডিয়ান অডিয়েন্সের কাছে নতুন, সেটাকে নিয়ে ইন্ডিয়ান ওয়েতে প্রেজেন্ট করা, একটা ইন্ডিয়ান কালচারাল টাচ দিয়ে ইন্ডিয়ান সোসাইটির সাথে সিঙ্ক করিয়ে প্রেজেন্ট করা। দৃশ্যম ওয়াজ ইন্সপায়ার্ড বাই দ্য ডিভোশন অফ সাসপেক্ট এক্স। তো সেই সিনেমাটা কি করছে, বেসিক প্লট পয়েন্টটা নিয়ে সেটাকে ইন্ডিয়ানাইজ করে প্রেজেন্ট করছে, যেটা ইন্ডিয়ান সোসাইটির সাথে, যেটার একটা সিঙ্ক করে ইন্ডিয়ান সোসাইটি ওয়াইজ, দ্যাট মেক্স সেন্স। সেটাই কিন্তু রাটচাসান করতে পারছে। এবং এই সিনেমাটার এই যে সাইকোলজিক্যাল থ্রিলারের যে পার্টটা, সিনেমাটা অনেকগুলো কারণে ওয়ার্ক করে। অবভিয়াস যেগুলো কারণ, স্ক্রিন প্লে অসাধারণ, অভিনয় খুব ভালো, ব্যাকগ্রাউন্ড মিউজিক দুর্দান্ত, এগুলো তো খুব অবভিয়াস কারণ। এই কারণগুলো ছাড়াও যে কারণে আমার পার্সোনালি সিনেমাটাকে এত ভালো লাগে, তার একটা কারণ যে এরা এখানে কিন্তু একটা সোশ্যালি রেলিভেন্ট গল্প বলছে। যে এই যে ধরুন আমাদের সমাজে এই যে মেয়েদের সিকিউরিটির অভাব, যে যেখানে আমাদের সমাজে মেয়েরা অনেক সময় একটা এক্সপ্লয়টেশন, সেটা সেক্সুয়াল নেচারের হয়, এই যে এই যে অ্যাবিউজটা বা এই যে কি বলবো, এই যে ভিক্টিমাইজেশন অফ উমেন, এটা কিন্তু তুলে আনছে। এগুলো কিন্তু আমরা আনফর্চুনেটলি খবরের কাগজ বা নিউজ পেপার খুললেই দেখতে পাই। তো সেই অ্যাঙ্গেলটা তুলে আনা এবং এমনভাবেই প্রেজেন্ট করা যে যেখানে আপনি ইমোশনালি কানেক্ট করতে পারবেন। এবং এই রাটচাসান কিন্তু ইমোশনাল লেভেলে মারাত্মকভাবে ওয়ার্ক করে। এই যে যখন কোনো মানুষকে ভিক্টিমাইজ করা হচ্ছে, একটা মানুষকে খুন করছে, সেটার যে সাইকোলজিক্যাল ইম্প্যাক্টটা, সেটার যে ইমোশনাল ইম্প্যাক্টটা আপনারা কিন্তু ফিল করতে পারবেন। এবং রাটচাসানে একটা অসাধারণ কাজ করা হয়েছিল, সেটা হচ্ছে লেস ইজ মোর অ্যাপ্রোচ নেওয়া হয়েছিল। কারণ আপনারা কোনো খুন কিন্তু দেখতে পাবেন না, আপনারা দেখতে পাবেন একটা মিউটিলেটেড বডির হয়তো একটা শট, 1% আপনাকে দেখা হলো, বাকি 99% আপনাকে ইমাজিনেশনের জন্য ছেড়ে দেওয়া হলো। লেস ইজ মোর অ্যাপ্রোচ দিয়ে আপনি একটা মিউটিলেটেড বডি দেখলেন, যে তারপরে আপনাকে কল্পনা করতে হবে যে এই ঘটনাটা কতটা বিভৎস ছিল, বা যে মানুষটা খুন করেছে সে কতটা বিভৎস বা সে কতটা পৈশাচিক। তো এই লেস ইজ মোর অ্যাপ্রোচে গল্পটা বলা, একটা ইমোশনালি টিঞ্জড ওয়েতে গল্পটা বলা, এবং এমন একটা গল্প বলা যেটা কিন্তু সমাজের বাইরে গিয়ে না, যেটা সমাজের বিভিন্ন আমাদের যে সোসাইটির যে ফ্যালাসিসগুলো আছে, বিশেষ করে নারী কেন্দ্রিক যেগুলো আছে, ওমেন সেফটি রিলেটেড, তো সেই গল্পটা বলছে। এই একটা কারণে আমার সিনেমাটা খুব ভালো লাগে। এবং সেকেন্ডলি আমার যেটা ভালো লাগে এই সিনেমাটার, সেটা হচ্ছে এই সিনেমাটা ফ্রম দ্য কিলার্স মোটিভ ইট মেক্স সেন্স।
এই সিনেমাটাতে কিলারের যে মোটিভটা আছে, এবং এটা একটা সাইকোলজিক্যাল থ্রিলারের ক্ষেত্রে বিশেষ করে ভিলেনের মাইন্ড স্পেসটাকে বোঝানো খুব দরকার। তো এখানে ভিলেনের যে ক্যারেক্টারটা আছে তার যে সাইকো অ্যানালিসিসটা করা হয়েছে সেটা অসাধারণ। কারণ ভিলেনের ক্যারেক্টারটা আমি দেখুন, ভিলেনের যে ক্যারেক্টারটা ক্রিস্টোফার, হি ইজ আ সান অফ আ ভিজুয়ালি ইম্পেয়ার্ড ওম্যান। তিনি একজন মানে সে একজন প্রতিবন্ধী নারীর ছেলে, এবং সে একটা রোগে ভোগে যেটাতে তার বয়স অনেক বেশি দেখায়, প্রোজেরিয়া, যেটা যেটা অমিতাভ বচ্চন পা সিনেমাতেও যে রোগটা ছিল প্রোজেরিয়া। তো বয়স অনেক বেশি দেখায়, এবং এই বয়স মানে এই প্রোজেরিয়া রোগের জন্য, এবং বিকজ অফ দ্য প্রোজেরিয়া হি ইজ ইম্পোর্টেন্ট অ্যান্ড হি ইজ আনএবল টু হি ইজ আনএবল ফর মেকিং লাভ, হি ইজ আনসুটেবল ফর মেকিং লাভ। তো এই কারণে কি হচ্ছে, হি ইজ কনস্ট্যান্টলি ফেসিং বুলি এবং ইম্পর্টেন্সের জন্য, এবং তার যে অ্যাপিয়ারেন্সটা আসছে তার জন্য, এবং সে তার গোটা জীবনে একমাত্র যে মেয়েটার থেকে ভালো ব্যবহার পেয়েছিল সেও তাকে একটা সময়ের পরে ছেড়ে দিচ্ছে। তো এই যে সাইকোলজিক্যাল, এটা কিন্তু ফ্রম আ কিলার্স পয়েন্ট অফ ভিউ দিস মোটিভ মেক সেন্স। আপনি বুঝতে পারবেন যে একটা মানুষ ক্রমশ কেন সাইকোপ্যাথ হয়ে হচ্ছে, কেন সে এই মানে এই ভয়াবহ কাজগুলো করছে। তো এই মোটিভটা কিন্তু, এই যে একটা কিলার আস্তে আস্তে ডিরেঞ্জড হয়ে যাচ্ছে, সাইকোপ্যাথ হয়ে উঠছে, সেটার জন্য কিন্তু সোসাইটিই দায়ী। মানে হি হ্যাজ কনস্ট্যান্টলি ফেসড বুলিং, হি হ্যাজ কনস্ট্যান্টলি বিং মকড ফর হিজ ইম্পোর্টেন্স, তার অ্যাপিয়ারেন্সের জন্য, এবং তার একমাত্র ভালোবাসার মেয়ে তাকে ছেড়ে দিয়েছে। সো ফ্রম আ সাইকো অ্যানালিটিক পয়েন্ট অফ ভিউ দিস ভিলেন মেক সেন্স। এবং ভিলেনের যে পোর্ট্রয়ালটা আছে, ভিলেনের পোর্ট্রয়ালের নেগেটিভ অ্যাসপেক্টসটাই আমি আসছি। সেটা তো একটা অবভিয়াস হোমাজ আছে সাইকোকে, কারণ যে ওই একটা সিন আছে যেখানে মানে হি ইজ ড্রেসিং আপ টু বি হিজ মাদার, ওটাতে তো অবভিয়াসলি নরম্যান বেটসকে হোমেজ দেওয়া, যে যেভাবে আর কি মা সে মানে নিজের একজন ডিরেঞ্জ সাইকোপ্যাথ ইজ ড্রেসিং আপ টু বি হিজ মম, ইটস দ্য নরম্যান বেটস ট্রিবিউট। তো তাছাড়াও যে মানে ইউ ক্যান রিলেট টু দ্যাট মোটিভ, আপনি হয়তো সেটার সাথে এগ্রি অবশ্যই করবেন না, দ্যাট ইজ দ্য পয়েন্ট অফ দ্য মুভি, বাট সাইকো অ্যানালিটিক্যালি দিস মুভি মেক্স সেন্স। এই একটা জিনিস আমার খুব ভালো লাগে। এবং যখন ফাইনাল কনক্লুশনটা হচ্ছে, এবং এই সিনেমাটা খুব সুন্দরভাবে পেস করে জিনিসটাকে, এবং রেড হিয়ারিংস ইউজ করতে থাকে। রেড হিয়ারিং মানে হচ্ছে ফলস সাসপেক্ট তৈরি করা। আমরা একটা কথা খুব বলি না, যে ডিটেকটিভ গল্পে যাকে প্রথম থেকে সন্দেহের চোখে দেখানো হয় আসলে সে খুনি হয় না, ওটাকে রেড হিয়ারিং বলে। ইটস নট আ হিচককিয়ান থ্রিলার। হিচককিয়ান থ্রিলার রিলাইড অন ম্যাকগাফেন, যেটা অন্য জিনিস। এটা কি করছে, রেড হিয়ারিংস তৈরি করতে করতে যাচ্ছে, ফলস সাসপেক্ট তৈরি করছে। তো মানে গল্পটার পেসিংটা খুব স্মুথ, এবং লাস্টে যখন মানে কনক্লুশনটায় আসছে, আপনি কিন্তু মানে এই ক্যারেক্টারটার মানে মোটিভটা সম্পূর্ণভাবে বুঝতে পারছেন, প্লাস আপনি এই ক্যারেক্টারটাকে ডিটেস্টও করছেন। তো দুটোই কিন্তু করা হচ্ছে। অ্যাজ আ ভিলেন আপনি তাকে ডিটেস্টও করছেন, আপনি তাকে ঘৃণাও করছেন, অথচ তার মাইন্ড স্পেসটা সে কেন এগুলো করেছে সেটাও বুঝতে পারছেন। তো এই জিনিসটা আমার খুব ভালো লেগেছিল। নেগেটিভ আমার এই সিনেমার একটাই লাগে, সেটা হচ্ছে সিনেমাটার লাস্ট 10-15 মিনিট। সিনেমাটার মানে যে কনক্লুসিভ পার্টটা আছে একদম ক্লাইম্যাক্সের লাস্টের 10 মিনিট অসো, এটা আমার জন্য একটু উইক মনে হয়। কারণ এই যে সিনেমাটা ধরুন যে ওয়ার্ল্ডটা বিল্ড করেছে, একটা স্মল টাউন, সেখানে খুন হচ্ছে এবং একটা ইনভেস্টিগেশন চলছে, এবং যে খুনটা করছে সেই খুনগুলো করার পেছনে যে কিলার, তারও কিন্তু একটা খুব রিয়েলিস্টিক এবং খুব প্যালপেবল একটা সাইকোলজিক্যাল কারণ আছে। তো সেইখানে লাস্টে গিয়ে ওই ম্যাজিক ট্রিক্স, ওই ভ্যানিশ হয়ে যাচ্ছে, কার্ড নিয়ে ইয়ে করছে, তো ওই লাস্ট পার্টটা আমার জন্য ওয়ার্ক করে না। কারণ সিনেমা যে ইন্টারনাল যে লজিকগুলো সেট করেছে, যে ওয়ার্ল্ডটা বিল্ড করেছে, একটা খুব ছোট স্কেলে ইন্টিমেট গল্প বলা, একটা ছোট শহরে, এবং একজন ডিরেঞ্জড খুব মানে প্যালপেবল সাইকোলজিক্যাল কারণে কিলার হয়ে ওঠা একটা মানুষের গল্প, সেখানে ওটা আমার ওই ফাইনাল ওই কার্ডের খেলা দেখানো অ্যান্ড ভ্যানিশ হয়ে যাওয়া, ওইটা আমার ওয়ার্ক করেনি। বাট তা বাদ দিয়ে দিস মুভি ইজ ফ্যান্টাস্টিক। এবং যেটা বললাম, ইট টিক্স সো মেনি বক্সেস। এটা ভায়োলেন্ট উইদাউট বিং গ্রাফিক, একটা ইমোশনাল স্টোরি বলছে, এমন একটা মিস্ট্রির গল্প বলছে যেটা কনস্ট্যান্টলি আপনাকে গেস করতে হবে, ওই যেটা বললাম রেড হিয়ারিং, এবং এমন একজন কিলারকে প্রেজেন্ট করছে যার মাইন্ড স্পেসটা আপনি বুঝতে পারছেন। তো
এবং তার যে মোটিভটা আছে সেটা কিন্তু একটা দিক দিয়ে দেখলে জাস্টিফাইড। তো ওভারঅল এই জন্য সিনেমাটা খুবই ভালো লাগে। এই সিনেমাটা আশা করছি সবাই দেখেছেন, খুবই ওয়েল নোন একটা সিনেমা। তো আমি যেহেতু গতকাল অনেক বছর বাদে রিভিজিট করলাম সিনেমাটা, তো আমি ভাবলাম একটা রেট্রোস্পেক্টিভ একটা অ্যানালিসিস করি। তো আপনাদের সিনেমাটা কেমন লেগেছিল জানাবেন, আপনাদের যে পয়েন্ট অফ ভিউ সেগুলো মেনশন করবেন, কারণ এই জাতীয় সিনেমায় বিভিন্ন পয়েন্ট অফ ভিউ উঠে আসে এবং দ্যাট ইজ ফান টু ডিসকাস। তো আপনাদের পয়েন্ট অফ ভিউগুলোও জানাবেন এবং আমার ভিডিও কেমন লাগলো জানাবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।